সবাইকে স্বাগত জানাচ্ছি তনিমা দাস। শুরুতেই জানিয়ে দেব ইউসিবি সংবাদ শিরোনাম। উন্নয়নের পথে দুর্নীতি প্রধান বাধা, জেলা প্রশাসকদের কঠোর হওয়া নির্দেশ প্রধানমন্ত্রীর। 3 দিনের ডিসির সম্মেলন উদ্বোধন। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আপোষ নয়, ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিএসি নুরুল হুদা। বরগুনার ইউএনও জামিন নামঞ্জুরকারী বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বদলির সুপারিশ, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন আইনমন্ত্রী। তিতুমিরের ছাত্র সিদ্দিকুরের বাম চোখে উন্নতি, ডান চোখ নিয়ে শঙ্কায় চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হবে শুক্রবার। এবং কক্সবাজারে আবারও পাহাড় ধস, 2 শিশুসহ 4 জনের মৃত্যু। জোয়ারের পানিতে টানা তৃতীয় দিনেও প্লাবিত চট্টগ্রাম মহানগর। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। দেশের বৃহত্তম স্যাটেলাইট টাউনের দৃঢ়তায় আনোয়ার ইস্পাত। এবারে পুরো সংবাদ। মানুষের সমর্থন না থাকলে উন্নয়ন সম্ভব নয়, আর এক্ষেত্রে দুর্নীতিকে প্রধান অন্তরায় চিহ্নিত করে জেলা প্রশাসকদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ নজর দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নিয়াজজামান সজীব। সরকারের বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন ও সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সরকারের সর্বোচ্চ পর্যায়ের আলোচনার জন্য চতুর্থবারের মতো জেলা প্রশাসকদের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের তৃণমূলের সুশাসন নিশ্চিত করতে একাত্ম হয়ে কাজ করতে হবে। মানুষের সমর্থন না থাকলে দেশকে উন্নত করা সম্ভব নয়, তাই মানুষের কল্যাণে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী। আপনারাই হচ্ছেন আমাদের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, কেন্দ্রের প্রতিনিধি। হয়তো আমাদের কাছে তারা আসতে পারছে না, কিন্তু আপনাদের কাছে যাচ্ছে। ঠিক ধাপে ধাপে আপনাদের পরে এক একটা স্তরে স্তরে যারা আছেন প্রত্যেকের সেই দায়িত্ব রয়েছে যে মানুষগুলির কথা শোনা, তাদের জনস্বার্থটা দেখা। আমরা যে শিল্পাঞ্চলগুলি করছি, এই শিল্পাঞ্চলগুলিতে, অর্থনৈতিক অঞ্চলগুলিতে ওই এলাকায় কি ধরনের উৎপাদন, পণ্য উৎপাদন হয়, কাঁচামাল উৎপাদন হতে পারে, আর সেগুলি কিভাবে প্রক্রিয়াজাত করা যেতে পারে, সেই ধরনের শিল্প যেন গড়ে ওঠে। উন্নয়ন কাজ এগিয়ে নিতে দুর্নীতি দূর করতে হবে, একথা উল্লেখ করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। করাপশন দূর করতে হবে যেভাবে হোক, কারণ কোনো কাজ করতে গেলে সেখানে যদি করাপশন হয় আর সেটুকু যদি খেয়ে ফেলে, তাহলে তো আমার উন্নয়নের ছোঁয়াটা গ্রাম বাংলায় বা কোথাও লাগবে না। কাজে এ ব্যাপারে আপনাদেরকে জনসচেতনতাও সৃষ্টি করতে হবে এবং নিজেদেরকে এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে। পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, যারা বন্যায় ঘর হারিয়েছে তাদের ঘর নির্মাণ করে দেবে সরকার। শ্রাবণ মাসে তো বর্ষা হবেই, কিন্তু ভাদ্র মাসে এসে আবার দক্ষিণ দিকে বিশেষ করে পানি আসে, কাজে সেখানে বন্যাটা দেখা দেয়। কাজে এতে যাতে মানুষের ক্ষতি না হয়, কম ক্ষতি হয় সেটা দেখবেন। আর সেই সাথে সাথে নদী ভাঙ্গায় যারা গৃহহারা হয়েছে তাদের তালিকা করা এবং তাদের ঘর বাড়ি তৈরির ব্যবস্থা এবং তাদের যথাযথ সহযোগিতা করা, এবং এর জন্য যা প্রয়োজন আমরা অবশ্যই করব। কাজে আপনারা এই বিষয়টা থেকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। মাদক ও জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। যে সুশাসনে গড়ি সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ব। নিয়াজজামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। আমি বিশ্বাস করি রাজস্ব আয় বাড়াতে জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনে তিনি আরো বলেন, কর দিলে বেশি সেবা মিলবে। করদাতাদের এ বিষয়ে সচেতন করে রাজস্ব বাড়াতে সহায়তা করতে পারেন জেলা প্রশাসকরা। তিনি আরো বলেন, জেলা বাজেট বাস্তবায়নে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এছাড়া বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, কোন জেলায় অস্তিত্বহীন প্রকল্প আছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা বন্যা, খরা, এই যে দুর্যোগ মোকাবেলা করার জন্য যা যা করা প্রয়োজন ইনশাল্লাহ আমরা করব, সেই কথা আমরা উল্লেখ করেছি। আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো রাজস্ব আদায় করা। আদায় করলেই সেবা দেওয়া যায়। আদায়টা যদি না বাড়ে, সেবা বাড়ে না কোনো দিচ্ছে। এখন সেবা দর্শনীয়ভাবে দেওয়া হয় দেশে,
সুতরাং আপনাদের বেশ জোর হয়েছে, আপনারা রাজস্ব আদায়ে সহায়তা করবেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কারোর সাথে কোনোভাবে আপোষ করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সারা দেশে একযোগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে ময়মনসিংহে তিনি কথা বলেন। জাতীয় থেকে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে সবার সহযোগিতা চেয়ে সিএসি আরও জানান, আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে 25 আগস্ট পর্যন্ত। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন মনুল হাসান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করল নির্বাচন কমিশন। ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়ায় এক বাসায় নতুন 2 ভোটারকে তালিকাভুক্ত করার মাধ্যমে দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সূচনা করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। পরে শহরের টাউন হলে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সিইসি সহ নির্বাচন কমিশনাররা। সিইসি KM নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশনের লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাওয়া। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। আমাদের উদ্দেশ্য সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা এবং সেই সঠিক ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে যাতে নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু হবে। গণতান্ত্রিক পন্থায় যে আইন বিধিবিধান আমাদের হাত করে দেওয়া আছে, সেই বিধিবিধান এবং আইনের আলোকে আমরা নির্বাচন অনুষ্ঠান করব, কারোর সাথে কখনো কোনোভাবে আপোষ করব না এবং সেই ক্ষেত্রে আপনাদের সকলের সমর্থন চাই। সিইসি আরও বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন তার আইনগত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে পিছপা হবে না। আগস্ট মাস থেকে রাজনৈতিক দলের সাথে কমিশন সংলাপে বসবে বলেও জানান তিনি। আমি আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে, কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করবে না, এই কথা এখন পর্যন্ত কেউ বলেনি। সুতরাং যদি সব দল নির্বাচনে অংশগ্রহণ করে তাহলেই মনে করি সুষ্ঠু নির্বাচনের অনেক ধাপ আমরা এগিয়ে যেতে পারবো। আর বাকি যারা প্রশাসনিক বিষয়ে সেগুলো কঠোরভাবে আমরা নিয়ন্ত্রণ করবো, যাতে সুষ্ঠু নির্বাচন হয়। এবারের হালনাগাদ কার্যক্রম থেকে কমিশন আশা করছে বাদ পড়া সহ 35 লাখ নতুন ভোটার তালিকাভুক্ত হবেন। নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে 25 আগস্ট পর্যন্ত। 2018 সালের 2 জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ শেষে পরবর্তীতে 31 জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নতুন এ ভোটার তালিকার অধীনেই হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। মইনুল হাসান, ATN বাংলা। বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমানকে প্রথম দফায় জামিন নামঞ্জুর করা বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসেনকে বদলির সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। তার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ছাড়াও গ্রিন লাইন পরিবহনে বিনা ভাড়ায় যাতায়াতের অভিযোগও তোলা হয়েছে। এসব কারণে তাকে বদলিপূর্বক তদন্তের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর সুপারিশ পাঠিয়েছেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ছবি ব্যবহারের অভিযোগে বুধবার গাজী তারিক সালমান আদালতে হাজির হলে প্রথম দফায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোহাম্মদ আলী হোসেন। অবশ্য 2 ঘণ্টা পর তারিক সালমানকে জামিন দেওয়া হয়। বিচারিক কার্যক্রমে কোনো অনিয়ম থাকলে তদন্ত শেষে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সুপ্রিম কোর্টের কাছে আইন মন্ত্রণালয় এই বিচারককে বদলির সুপারিশ করেছে বলেও জানান তিনি। রাজধানীর বনানীতে কোডার্স ট্রাস্ট আয়োজিত ফ্রিল্যান্সারদের সনদ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বদলি করার ব্যাপার পদক্ষেপ প্রথম, তার কারণ হচ্ছে যে প্রথমে তাকে বদলি করতে হবে এবং তারপরে ঘটনার ব্যাপারে আপনার তদন্ত করার পরে সেখানে যদি তিনি কোনো অনিয়ম করে থাকেন, বিচারিক কাজের যদি তার কোনো ব্যর্থতা থাকে তাহলে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আনুষ্ঠানিক যেই প্রসেস সেটা শুরু করবেন। সরকারি তিতুমির কলেজের আহত ছাত্র সিদ্দিকুর রহমানের বাম চোখের অবস্থার কিছুটা উন্নতি হলেও ডান চোখ ভালো হওয়ার সম্ভাবনা বেশ কম, এমনটাই বলছেন চিকিৎসকরা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিদ্দিকুরের উপর হামলার বিষয়ে পুলিশের তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে আরেকটি কমিটি গঠন করা হবে। দেখুন মিজান শাহজাহানের রিপোর্ট। পরীক্ষার রুটিন ঘোষণার দাবিতে 20 জুলাই রাজধানীর শাহবাগ মোড়ে সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।
মারাত্মক জখম হয় সরকারি তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের 2 চোখ। বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। সিদ্দিকের চোখ জখমের বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সুষ্ঠু তদন্তের পাশাপাশি সিদ্দিককে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করার নির্দেশ দেন। 2-1 দিনের মধ্যে সিদ্দিকের পাসপোর্ট তৈরি সহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে তাকে চেন্নাই পাঠানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পাসপোর্টটা হয়ে গেলে, ভিসা হয়ে গেলে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব চেন্নাই শঙ্কর নেত্রালয় হসপিটালে। তিনি পুলিশের টিয়ার শেলে সিদ্দিকের চোখ জখম হয়েছে কিনা এ প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও বলেন, ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন তার চোখে পাওয়া যায়নি। ভারতে নেওয়া হলেও সিদ্দিকের ডান চোখ নাও ভালো হতে পারে বলে আশঙ্কা তার। সবগুলো কোয়াড্রেন্টে আলো দেখার কথা, তা দেখতে পাচ্ছে না। নেক্সট যে একটা অপারেশন লাগবে বাম চোখে, সেটাতে অপারেশন করার পর দেখার একটা সম্ভাবনা আছে। কতটুকু দেখবে সেটা অপারেশন শেষ হওয়ার পরে পরবর্তী পর্যায়ে আমরা বুঝতে পারবো। 1987 সালে এদিকে সচিবালয়ে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিদ্দিকের উপর হামলা দুঃখজনক। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পুলিশ কমিশনার তাৎক্ষণিক 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছেন। তারা কাজ করছেন। তাদের রিপোর্টে যদি আমরা সন্তুষ্ট না হতে পারি, আমরা আরেকটি কমিটি করে দেব প্রয়োজন হলে। আহত সিদ্দিকুর রহমানকে দেখতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের দূরত্বের কারণেই তাদেরকে রাজপথে আন্দোলনে নামতে হয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, সিদ্দিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য 28 জুলাই ভারতের চেন্নাই শঙ্কর নেত্রালয়ে নেওয়া হবে। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন সিদ্দিকুরকে দেখতে গিয়ে মন্ত্রী কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে তার চিকিৎসার খোঁজ খবর নেন। মন্ত্রী বলেন, সরকারি খরচেই সিদ্দিকুরের চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 28 তারিখে এখান থেকে সে চেন্নাই যাবে। আমাদের একজন ইনস্টিটিউটের একজন ডাক্তার তার সঙ্গে থাকবে। 29 তারিখে সকালে চেন্নাই আপনার নেত্রালয়, শঙ্কর নেত্রালয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অলরেডি অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে এবং তার চিকিৎসা ওখান থেকে শুরু হবে ইনশাল্লাহ। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আপনার পাসপোর্ট হয়ে গেছে, ভিসা হচ্ছে আগামীকাল। 28 তারিখে সে যাবে, ভারতের চিকিৎসার জন্য যাবে। সমস্ত খরচ, সমস্ত চিকিৎসা ব্যয়ভার সবকিছুই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে করা হবে। রাজধানীর কল্যাণপুরের অপারেশন স্টর্ম 26 মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে 90 জেএমবির সুরা সদস্য সোহেল মাহফুজকে। মামলার তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, শীঘ্রই আদালতে চার্জশিট দেওয়া হবে। এই মামলায় এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে 5 জঙ্গিকে। তাদের মধ্যে 3 জন আদালতে জবানবন্দি দিয়েছেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। গুলশান হোলি আর্টিজান হামলার পর 90 জেএমবির প্রধান সমন্বয়ক তামিম আহমেদ চৌধুরীর নেতৃত্বে কল্যাণপুরের জাহাজবাড়িতে আস্তানা গড়ে তোলে জঙ্গিরা। তাদের পরিকল্পনা ছিল একই সাথে হোলি আর্টিজানের মতো আরও 3টি জায়গায় বিদেশিদের উপর হামলা করা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আস্তানায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই অভিযানে মারা যায় 9 জঙ্গি। এসব তথ্য জানিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম বলেন, কল্যাণপুরের অভিযান ছিল তাদের জন্য টার্নিং পয়েন্ট। এই অভিযানের সূত্র ধরেই একের পর এক জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রথমত কল্যাণপুরের এই অভিযান, এটি ছিল বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর অভিযান, অর্থাৎ এটা একটা টার্নিং পয়েন্ট ছিল আইন শৃঙ্খলা বাহিনী তথা বাংলাদেশের জন্য। ওই সময় তাদের পরিকল্পনা ছিল একই সাথে তারা অন্তত 3টি জায়গায় এই নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে। কারণ তারা মনে করেছিল যে হোলি আর্টিজানের এই ঘটনাটি, মানে এই ঘটনা সামাল দিতে গিয়ে আমাদের প্রায় 12 ঘন্টা সময় লেগেছিল এটা মানে শেষ পুরো ফাইনাল অভিযান চালাতে। তো তারা মনে করেছিল যে একসাথে 3-4 জায়গায় যদি তারা হামলা করে তাহলে সেটা সামাল দেওয়া ল এনফোর্সিং এজেন্সির পক্ষে সম্ভব হবে না। গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, আলোচিত মামলার তদন্ত শেষ পর্যায়ে, খুব শিগগিরই আদালতে চার্জশিট দেওয়া হবে। এই মামলায় রাকিবুল হাসান রিগান সহ
5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। আমরা এই মামলার তদন্তটা খুব তাড়াতাড়ি আমরা প্রায় শেষ করে এনেছি। পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তির মাধ্যমে এই মামলার তদন্ত কাজ অনেকটাই এগিয়েছে। আমরা আশাবাদী যে এই বছরের ভিতরেই যারা গ্রেপ্তার হয়েছে আর যারা গ্রেপ্তার হয়নি তাদেরও অনেকের নাম ঠিকানা আমরা সংগ্রহ করেছি। তাদেরকে গ্রেপ্তারের যে প্রচেষ্টা সেটি অব্যাহত আছে, আর গ্রেপ্তার করা না গেলেও তাদেরকে পলাতক দেখেই আমরা অভিযোগপত্র দাখিল করব। নব্য জেএমবির শীর্ষ পর্যায়ের নেতা সোহেল মাহফুজকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এ মামলায়। গত বছরের 26 জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ির জঙ্গি আস্তানায় অভিযান চালা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই অভিযানে মারা যাওয়া 9 জঙ্গির মধ্যে এখনো একজনের পরিচয় পাওয়া যায়নি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রবল বৃষ্টিতে আবারও কক্সবাজারের কলাতলী ও রামুতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে 2 শিশু সহ 4 জনের। এদিকে বান্দরবনের রুমায় পাহাড় ধসে নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত নিখোঁজ কারোর সন্ধান পাওয়া যায়নি। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল ও বান্দরবন থেকে মিনারুল হকের রিপোর্ট জানাচ্ছেন রাজীব সাহা। কয়েকদিনের টানা বৃষ্টিতে এবার পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটল কক্সবাজারে। সোমবার মধ্যরাতে রামু উপজেলার চাইন্দা এলাকায় পাহাড় ধসের ঘটনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের সাইমা ও জিহান নামের 2 শিশুর মৃত্যু হয়। মাটি চাপা পড়া অবস্থায় উদ্ধার করা হয় তাদের বাবা মোহাম্মদ জিয়াউর রহমান ও মা আনারকলিকে। উদ্ধারের পর এ দম্পতিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবার শব্দ হওয়ার পরে এলাকার পাশে যারা আছে তারা দূরে এসে দেখে পাহাড় ধসেছে। একই সময়ে কক্সবাজারের কলাতলী লাইট হাউস এলাকায় একটি মেজবাড়ির উপর পাহাড় ধসে পড়লে মাটি চাপা পড়ে 4 জন। ঘটনাস্থলে মোহাম্মদ শাহেদ নামের একজন মারা যায়। গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে সাদ্দাম হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 4 জন লোক এখান থেকে 2 জন বর্তমানে মারা গেছে। কক্সবাজারের লাইট হাউস এবং চেন্ডা নামক স্থানে 2 জন 4 জন মারা গেছে। ঝুঁকিপূর্ণ যেগুলো তাদেরকে প্রতিনিয়তই আমরা এখান থেকে সরাচ্ছি। এরপরও আবার কিছুক্ষণ যাওয়ার পরে তারা আবার এখানে আবার এসে আশ্রয় গ্রহণ করছে এবং এভাবে গতকাল রাতের দুর্ঘটনাটি ঘটল। এদিকে বান্দরবনের রুমায় পাহাড় ধসে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর ও ফায়ার সার্ভিস কর্মীরা। রোববার ওই ঘটনায় একজন প্রাণ হারায়। তবে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় জেলার সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিতে শহরের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ছোট ভাই পড়ে আছে, আজ পর্যন্ত কোনো খবর নাই। উদ্ধার কার্যক্রম বৃষ্টির জন্য বারবার ব্যাহত হচ্ছে। এই বৃষ্টিতেও সরকারের বাহিনীগুলো অনেক কষ্ট করে এই উদ্ধার কাজ পরিচালনা করছে। পাহাড় ধসের পর রুমার সাথে সড়ক যোগাযোগ সচল করতে উপজেলার ওয়াই জংশন এলাকায় কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। তবে পানি না নামায় বান্দরবনের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। রাজীব সাহা, এটিএন বাংলা। জোয়ারের পানিতে তৃতীয় দিনের মতো আজও প্লাবিত হয়েছে চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ, হালিশহর, খাতুনগঞ্জ সহ বিভিন্ন এলাকা। ফলে এসব এলাকার মানুষের দুর্ভোগের পাশাপাশি স্থবির হয়ে পড়েছে শিক্ষা, ব্যবসা সহ সব ধরনের কার্যক্রম। পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। আগ্রাবাদ সিডিএ চট্টগ্রামের পরিকল্পিত প্রথম আবাসিক এলাকা, যা বেশ কয়েক বছর ধরে জোয়ারের পানিতে তলিয়ে যায়। এবারও দিনে 2 দফা জোয়ারে ভাসছে এই এলাকা। ফলে প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়ে মানুষকে নামতে হচ্ছে কোমর পানিতে। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান। এখানে চট্টগ্রাম মহানগরীর রাজস্ব আদায়ের প্রায় সব অফিস। তাই কর্মকর্তাদের যাতায়াতে এখন গাড়ির পরিবর্তে ভরসা ডিঙি নৌকা। জোয়ারের অবস্থা গত 3-4 দিন খুবই খারাপ। প্রায় যেখানে আগে পানি উঠতো আপনার হাঁটু পানি, গতকাল তো প্রায় 1 বুকের চেয়েও বেশি পানিতে আমরা অফিস করতে হয়েছে। আমরা এখন অবরুদ্ধ হয়ে আছি। অসুস্থ হলে রোগী যেতে পারতেছে না, বাজারে যেতে পারছে না, সবার চলাফেরা এবং নিচতলায় পানি উঠে গেছে, বসবাসের অযোগ্য হয়ে গেছে সিডিএ। চট্টগ্রামের দ্বিতীয় বড় চিকিৎসা কেন্দ্র আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ। এই হাসপাতালেও থই থই করছে পানি। শুধু বৃষ্টি নয়, জোয়ার হলেই এমন অবস্থা দেখা যায় এই হাসপাতালের। প্রচন্ড জোয়ারে এই হাসপাতাল এবং সংলগ্ন এলাকা একবারে প্লাবিত হয়ে যায়। হাসপাতালে 2 থেকে 2.5 ফিট পানিতেই প্লাবিত হয়ে যায়। আগ্রাবাদ সিডিএ, হালিশহর, খাতুনগঞ্জ সহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জলাবদ্ধতা ও জোয়ারের পানির সমস্যা দীর্ঘদিনের। ফলে সমস্যার স্থায়ী সমাধানে সরকারের উচ্চ পর্যায়ে দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা
বিশেষ করে সেনাবাহিনীর যদি ইঞ্জিনিয়ারিং কোরের প্রয়োজন মনে হয় এখানে ব্যবহার করার, সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে এই জলাবদ্ধতা নিরসন করতে হবে। আগামী বছর যাতে ব্যবসায়ীরা আমাদের প্রতি বছর যে ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে এগুলো থেকে যাতে আমরা রক্ষা পাই। যদি সিডিএস চেয়ারম্যান এবং বর্তমান মেয়র জাহাজমান নাসির আছে, উনি শুদ্ধ যদি সিডিএ এই শৃঙ্খলা ক্রসিং একটা সুইচ গেটের প্রকল্প সৃষ্টি করে সারা আগ্রাবাদ এরিয়া নিয়ে যে জলাবদ্ধতাটা দূর হবে। এসব এলাকা ছাড়াও জোয়ারে ডুবেছে দেশের ভোগ্যপণ্যের পাইকারি বাজার, চাকতাই, খাতুনগঞ্জ সহ বিভিন্ন এলাকা। ফলে মারাত্মক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামীকাল সকাল পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মৌসুমে এটি সবচেয়ে বড় বৃষ্টিপাত বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া চট্টগ্রাম ও সিলেটে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় পানি জমেছে। আজ সকাল ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত বাংলাদেশের সবগুলো বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে বিশেষ করে পাহাড়ি এলাকা যেগুলো আছে আমাদের চট্টগ্রাম এবং সিলেট ডিভিশনের কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এজন্য আমাদের 4টি বন্দর কক্সবাজার, চট্টগ্রাম, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের ৮০% বিদেশে যায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। তাই আমদানি অর্থ পাচার ঠেকাতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিশ্ব কাস্টমস সংস্থার ব্যবস্থাপনায় নিরাপত্তা নিয়ে এক নতুন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। সন্ত্রাসের ঝুঁকি কমাতে অবৈধভাবে ছোট আগ্নেয়াস্ত্র আমদানি বন্ধ করতে কাস্টমস কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বিশ্ব কাস্টমস সংস্থার মহাপরিচালক ডক্টর কুনিও মিকুরিয়া। আরও জানাচ্ছেন সানাউল হক। বিশ্বজুড়ে বাণিজ্য সুবিধা বাড়ানোর উদ্যোগ যেভাবে বেড়েছে তাতে আমদানি রপ্তানি বাড়লেও একই সাথে বেড়েছে ঝুঁকির পরিমাণও। চোরাচালান, মাদক ও অস্ত্রের অবৈধ বাণিজ্য ভাবিয়ে তুলেছে বিশ্বের সব দেশের শুল্ক বিভাগকে। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের ঘটনা। তাই বাণিজ্যের সুবিধাই নয়, এখন নিরাপত্তার দিকটিও ভাবছে বিশ্ব কাস্টম সংস্থা। বাণিজ্যের নিরাপত্তায় কাজ করতে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে চান সংস্থার প্রধান ডক্টর কুনিও মিকুরিয়া। I would like to make Bangladesh as a showcase for this security project. I feel that Bangladesh is right because of our partnership. এর কারণ বাংলাদেশ আছে অর্থ পাচার ও সন্ত্রাসের বড় ঝুঁকিতে। সম্প্রতি সুইস ব্যাংকে বাংলাদেশের আমানতের একটা বড় অংশ পাচারের মাধ্যমে গেছে এমন অভিযোগ নিয়ে কাজ করছে রাজস্ব বোর্ডও। প্রায় ৮০% উপরে মানি লন্ডারিং হচ্ছে ব্যবসা বাণিজ্যের আড়ালে। আমরা বেশ কিছু মামলা তদন্তের মধ্যে আছি এবং আমরা দেখেছি যে বস্তুত বাণিজ্যের আবরণে মুদ্রা পাচারের একটা বিষয়। মানি লন্ডারিং অ্যাক্ট 2012 আওতায় আমরা সকলে মিলে কাজ করছি। ঢাকা ও জাকার্তায় সন্ত্রাসী ঘটনার পর দক্ষিণ পূর্ব এশিয়ায় বিমানবন্দর হয়ে সন্ত্রাসীদের যাতায়াত ও ছোট অস্ত্র আনা নেয়া বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বিশ্ব কাস্টম সংস্থা। তাই বাংলাদেশের জন্য প্রয়োজন অতিরিক্ত সতর্কতা এবং সক্ষমতা। আধুনিক যেসব পদ্ধতি আছে, কলা কৌশল আছে, সেটা আমাদের কাস্টমস ডিপার্টমেন্টকে এই প্রকল্পের মাধ্যমে কাস্টমস ডিপার্টমেন্টের কর্মকর্তাদেরকে শেখানো হবে, তাদের ক্যাপাসিটি আরো বিল্ড করা হবে। জাপান সরকারের অর্থায়নে এই নিরাপত্তা কর্মসূচিতে বাংলাদেশকে 7টি দিকে সহযোগিতা করবে বিশ্ব কাস্টমস সংস্থা। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। এবার নিচ্ছি রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে